দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়, দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে। এর আগে রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। একই হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি, তাবরিজ জুমার নামাজের নেতা হজ্জাতুল ইমাম আল হাশেম সহ আরও কয়েকজন কর্মকর্তা। এই দুর্ঘটনায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি উদ্বেগ প্রকাশ করেন। ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে তুরস্ক, আর্মেনিয়া, রাশিয়া, ইউরোপীয় কমিশন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে এই ধাপে ভোট গ্রহণ হচ্ছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার 35টি আসনে বিধানসভা নির্বাচনেরও ভোট গ্রহণ চলছে। এই ধাপে ভাগ্য পরীক্ষা হবে রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গোয়েল, চিরাগ পাসওয়ান, ওমর আবদুল্লাহ সহ একাধিক নেতার। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। এই ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামীকাল মঙ্গলবার। শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন। রবিবার সন্ধ্যার এক চিঠিতে এই স্থগিতাদেশের কথা জানায় নির্বাচন কমিশন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী মাঠে রয়েছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 23 মে পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, জেলায় কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে? শেষ মুহূর্তে কোনো অভিযোগ পেয়েছেন কি? তৌসিয়া, ষষ্ঠ উপজেলা নির্বাচনে বরগুনা এবং বেতাগী 2টা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে, এবং এর মধ্যেই কিন্তু প্রচারণা গতকাল রাত্রে শেষ হয়েছে। এরপর থেকে প্রার্থীদের কিন্তু আর কোনো প্রচারণা থাকবে না, এবং আজকে 11টার পরে সকল সরঞ্জামগুলো প্রত্যেকটা কেন্দ্রে পাঠানো হবে। বরগুনা সদর উপজেলায় সেখানে কিন্তু 2,33,000 ভোটার রয়েছেন, এবং সেখানে প্রায় 100 কেন্দ্র রয়েছে। আর সেই কেন্দ্রগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো কিন্তু আমরা শুনেছি, সেগুলো কিন্তু নজরদারি রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, এবং সেখানে বিজিবি এখানে এসছেন, এবং এছাড়া যে আনসার সদস্যরা রয়েছেন, তাছাড়া স্ট্রাইকিং ফোর্স রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক থাকবেন। এবং গতকালকে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান বরগুনা আসছিলেন, এবং তিনি গতকালকে পটুয়াখালী এবং বরগুনার প্রার্থীদের সাথে তিনি বৈঠক করেছেন, এবং সেখানে তিনি কিন্তু প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং যেই সকল জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর বিষয় নিয়েও তারা কথা বলেছেন, এবং তারা বলেছেন যে কোনো রকম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পেলেই কিন্তু তারা সেই কেন্দ্রটি বন্ধ করে দেবেন, প্রয়োজন হলে তারা নির্বাচন স্থগিত করে দেবেন, এরকমটাও কিন্তু বলেছেন। এছাড়া যে বরগুনায় যে কয়টি নির্বাচন ইতিমধ্যে জাতীয় নির্বাচন থেকে শুরু করে যে কয়টা নির্বাচন গেছে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষের মধ্যে আস্থা ফিরে আসছে যে আসলে নির্বাচন একটি সুন্দর নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আমরা যেটা দেখেছি যে ভোটাররাও কিন্তু তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং আগামীকালকে এই নির্বাচনে তারাও কিন্তু ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। এই তার মধ্যে দিয়ে আসলে তারা সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন। এখন পর্যন্ত আমাদের কাছে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য আসেনি। আমরা দেখেছি যে এখানে যারা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং 11টার সময় এখান থেকে তারা এই সরঞ্জাম নিয়ে প্রত্যেকটা কেন্দ্রে চলে যাবেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তৌসিয়া। সহকর্মী শাহ আলী জানাচ্ছিলেন বরগুনা থেকে। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক ওসজিভিত আসছেন বাংলাদেশে।
ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওসচিভিতের সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বোকোট রিটেল সেন্টার অথবা singarBD.com থেকে 19 থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতার দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওসচিভিতের সাথে। আজ থেকে শুরু হলো মাছ আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। গত 24 এপ্রিল এই নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, জেলেরা নিষেধাজ্ঞা মেনে শিকার বন্ধ রেখেছেন কি? আর জেলেরা কবে থেকে প্রণোদনা পাবেন কিছু জানেন? সামুদ্রিক মাছের প্রজননের জন্য কিন্তু এই যে 65 দিনের যে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা সেটি কিন্তু প্রতি বছরই সরকার আরোপ করছে। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখানকার জেলেরা অনেকটা উপকৃত হচ্ছে। জেলেরা কিন্তু এই সরকার অবরোধ মেনে ইতিমধ্যে মহিপুর পটুয়াখালীর যে বৃহৎ মৎস্য বন্দর মহিপুর এবং আলিপুরের যে খাপড়ামাঙ্গা নদী রয়েছে, খাপড়ামাঙ্গা নদীতে কিন্তু তারা এসে পৌঁছেছেন। আমরা গতকাল সকাল থেকেই হাজার হাজার মাছ ধরা ট্রলার কিন্তু এই নদীতে আশ্রয় নিতে দেখেছি এবং অধিকাংশ মাছ ধরা ট্রলার যে জেলে মাল্লারা রয়েছে তারা কিন্তু বাড়ি ফিরেছেন। আর জেলেদের যে প্রণোদনা সেটি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই 65 দিনে কিন্তু প্রতিজন জেলেকে, পটুয়াখালী জেলায় কিন্তু প্রায় 75,000 জেলে রয়েছে, প্রতিজন জেলেকে কিন্তু 86 কেজি করে চাল প্রদান করা হবে। তো এই যে অবরোধের মাঝামাঝি সময় এই চাল জেলেরা পাবেন বলে আমাদেরকে কিন্তু এখানকার যে মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। আর এই অবরোধ সফল করতে কিন্তু আমরা সকাল থেকেই এখানকার যে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা কিন্তু তারা তৎপরতা শুরু করেছে। তারা কিন্তু বিভিন্ন নদ নদীতে কিন্তু ইতিমধ্যে অভিযান পরিচালনা করছে। মূলত মাছের প্রজনন বৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। জেলেরা আমাদেরকে আরেকটি দাবি কিন্তু জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমা অনুপ্রবেশ করে কিন্তু মাছ শিকার করে নিয়ে যায় এবং তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি অনেকটা অপ্রতুল্য বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ বিষয়ে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এবছর কিন্তু সাগরে প্রশাসনের ব্যাপক টহল থাকবে এবং জেলেদের যে দাবি সেটি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে এখানকার মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো হচ্ছে আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী মোহাম্মদ ইমরান পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন মৎস্য আহরণের নিষেধাজ্ঞার খবর। লংগদুইতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর 2 কর্মীকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে চলছে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ। কর্মসূচির সমর্থনে রাঙামাটি, খাগড়াছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন ইউপিডিএফ এর কর্মী সমর্থকরা। সকাল থেকে রাঙামাটি চট্টগ্রাম, রাঙামাটি খাগড়াছড়ি ও রাঙামাটি বান্দরবান রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো যাত্রীবাহী বাস রাঙামাটি ছেড়ে যায়নি এবং কোনো বাস রাঙামাটিতে আসেনি। তবে অবরোধের প্রভাব পড়েনি শহরে, তাই স্বাভাবিক আছে শহরের যান চলাচল। জেলা জুড়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপিডিএফ এর 2 কর্মী। বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাটা মোটরস তার অনুমোদিত পরিবেশক নিটল মোটরসকে সঙ্গে নিয়ে পিকআপ সেগমেন্টের সর্বশেষ সংস্করণ নতুন যোদ্ধা গাড়ির উদ্বোধন করেছে। রবিবার রাজধানীর গুলশানে জমকালো আয়োজনের মাধ্যমে এই ঘোষণা দেন নিটল নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাটা মোটরস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার রাজীব বি জয়সওয়াল, টাটা মোটরস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিজিৎ দাস শর্মা সহ অন্যান্যরা। টাটা যোদ্ধা কৃষি পণ্য, পোলট্রি, মাছ এবং দুগ্ধজাত পণ্য সহ অনেক ধরনের ব্যবসার জন্য একটি উপযুক্ত গাড়ি। বাস্তব জীবনে প্রাত্যহিক সেখানে যে অপেক্ষাটা ছিল সেটা কতটুকু, কিন্তু আবার ইএমআই দিতে হবে আমাদের। কুমুদিনী প্যালিয়েটিভ কেয়ার স্টেক হোল্ডারদের ওয়ার্কশপ আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুমুদিনীর গুলশান অফিসে এর আয়োজন করা হয়।
কনফারেন্স অর্গানাইজিং কমিটির সেক্রেটারি আব্দুল হালিম বলেন, গত 90 বছর যাবৎ রায় বাহাদুর জনতা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট দেশের সুবিধাবঞ্চিত জনগণের মাঝে অব্যাহতভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি 50-এর দশকে ক্যান্সার থেরাপিতে অগ্রণী ভূমিকা পালন করে। আয়োজকরা জানান, সিমন বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে আগামী 23 মে কুমুদিনী প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে স্টেক হোল্ডারদের একটি ওয়ার্কশপেরও আয়োজন করা হবে, যেখানে ক্যান্সার থেরাপি ও প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে দেশীয় বিশেষজ্ঞগণ অংশ নেবেন। খেলার খবর। ক্রীড়াঙ্গনে অনেকটাই অচেনা খেলা জুজুৎসু। নামটি হয়তো অনেকে শোনেননি, তবে সাম্প্রতিক সময়ে খবরের শিরোনামে আছে এই খেলার সংগঠন। নারী কেলেঙ্কারির ঘটনা নিয়ে এখন তোলপাড় এই খেলা নিয়ে। এটাই বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশন। জরাজীর্ণ সাইনবোর্ড আর মলিন হয়ে যাওয়া লেখাগুলো বলে দেয় যার অবস্থান। আত্মরক্ষার কৌশল হিসেবে সারা বিশ্বে বেশ জনপ্রিয় কারাতে, আর এই জাতীয় খেলাই হলো জুজুৎসু। তবে বাংলাদেশে অনেকটা লোকচক্ষুর আড়ালে এই অ্যাসোসিয়েশনের খেলার নামে চলছিল ধর্ষণ ও যৌন হয়রানির মতো কর্মকাণ্ড। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। আমি কিছু জানি না, তার কোনো সমস্যা না, আমি কিছু জানি না, আমি এই সন্ধ্যে কিছু জানি না। কদিন আগে এক নারী খেলোয়াড় ধর্ষণের অভিযোগ তুললে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে অনুসন্ধানের নামে র্যাব শনিবার অ্যাসোসিয়েশনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে মিরপুর থেকে গ্রেপ্তার করে তারা। আমরা গ্রেফতার করি। এ নিয়ে অ্যাসোসিয়েশনটির পরিচিত মুখ মুশফিকুর নয়নকে ফোন দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে খতিয়ে দেখার আদেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানিয়েছে, এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। জুজুৎসু যে একটা স্পোর্টস আছে এটাই জানতাম না, এটাতে অস্বীকার করার কোনো পথ নেই। আমরা কারাটে জানতাম, জুডো জানতাম, মার্শাল আর্ট শুনেছি, কিন্তু এখন দেখছি এর মধ্যে অনেকগুলা। যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স, এইটা নিয়ে যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব। 2018 সালে জাতীয় ক্রীড়া পরিষদের স্বীকৃতি পায় অ্যাসোসিয়েশনটি। আন্তর্জাতিক আমন্ত্রণ পত্র এনে করেছেন বিদেশ সফরও, বিদেশ থেকে এনেছেন পদকও। যদিও এমন অ্যাসোসিয়েশনগুলো নিয়ে বেশ সন্দেহ রয়েছে ক্রীড়াঙ্গনে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে ইরানের রাষ্ট্রপতি নিহত হওয়ার খবরটি। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ছবি সহ তারা চেপেছে। এর বাইরেও আছে আগের চেয়ে বাড়ছে ভর্তুকি, আসছে বাজেট 2024-25। অর্থ বছরের নতুন বাজেট নিয়ে একটি তুলনামূলক চিত্র তারা প্রকাশ করেছে। আরও আছে কারাবন্দী সন্ত্রাসীদের নির্দেশে বাইরের সন্ত্রাস, চাঁদাবাজি, ঢাকার অপরাধ জগৎ নিয়ে এটি তাদের নিজস্ব একটি প্রতিবেদন। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে ভিএফএসে জিম্মি লাখো ভিসা প্রার্থী, পাসপোর্ট আটকা, চলে গেছে 10,000 কোটি টাকা। এর বাইরেও প্রধানমন্ত্রীর সংবাদ আছে, তরুণদের প্রতি প্রধানমন্ত্রী জানিয়েছেন চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এরপর জানাবো দৈনিক যুগান্তরের খবর। তাদের প্রধান শিরোনামে আছে গতকাল মিরপুরে সড়ক অবরোধের খবরটি। তারা বেশ কয়েকটি ছবি সহ ফটো ফিচার করে চেপেছে। ব্যাটারি রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন, গুলি। এর বাইরেও আছে শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না। আর নিটল ইন্স্যুরেন্সের শেয়ারে কারসাজি, মুনাফা 16.5 কোটি টাকা, জরিমানা 80 লাখ টাকা। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে এসির বাজার দ্রুত বাড়ছে। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে ভারতে গিয়ে হদিস নেই এমপি আজিমের, সর্বশেষ অবস্থান ছিল মুজাফফরপুর, গাড়ি উদ্ধার জানালো ডিবি। এর বাইরে প্রধানমন্ত্রীর সংবাদটিও আছে তাদের কাছে। বর্জ্য ব্যবস্থাপনা উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না বলেছেন প্রধানমন্ত্রী। আর ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনার শিকার হওয়ার খবরটিও তাদের কাছে আছে। বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ভাগ্য অজানা। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে দেশের অর্থনীতির 30 থেকে 40% সরকারি হিসাব বহির্ভূত, জানিয়েছে এনবিআর।
এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।